হাই বন্ধুরা, আজ আপনাদের এক নিষ্ঠুর রাজা ও আরেকজন সৎ ন্যায়বান রাজার গল্প শোনাবো, যিনি অসহনীয় কষ্ট অত্যাচার সহ্য করেও স্বরাজ প্রতিষ্ঠা করতে চায়, যেই স্বরাজে মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারবে। কিন্তু এই স্বরাজ প্রতিষ্ঠা করতে গিয়ে রাজাকে অসহনীয় কষ্ট অত্যাচার সহ্য করতে হয়, তবুও সে হার মানে না। তার অভিনয় এবং শেষ দৃশ্য দেখার পর আপনি নিজের ইমোশন আর ধরে রাখতে পারবেন না। মুভিটার নাম হচ্ছে চাভা, যেখানে মূল চরিত্রে রাজা হিসেবে অভিনয় করেছেন ভিকি কৌশল এবং রানী হিসেবে রাশ্মিকা মান্দানা। গল্পের শুরুতে ভারতের কিছু ইতিহাস তুলে ধরা হয়। ১৬শ শতাব্দীতে পানিপথের যুদ্ধে জয় লাভের পর মুঘল সাম্রাজ্যের পতাকার উত্তোলন হয়। তারপর প্রায় ১০০ বছর ধরে মুঘল সাম্রাজ্য ভারতবর্ষে শাসন বিস্তার করতে থাকে এবং এই সব মুঘল সম্রাটদের মধ্যে অনেকেই অনেক বেশি অত্যাচারী ছিল। কিন্তু এরপর ১৭শ শতাব্দীতে ভারতের সবচেয়ে শক্তিশালী নির্মম অত্যাচারী মুঘল সম্রাট আওরঙ্গজেব সিংহাসনে বসেন। কিন্তু একথাও মনে রাখতে হবে, পৃথিবীতে যখন অত্যাচারী তার নির্মম আকার ধারণ করে, তখনই সৃষ্টিকর্তা পৃথিবীতে শুভ শক্তির আগমন ঘটান। আর সেই শুভ শক্তি হিসেবে আগমন ঘটেছিল ছত্রপতি শিবাজী মহারাজ, যিনি মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তার চিন্তা ভাবনা মুঘল সম্রাটের থেকে একদমই উল্টো ছিল। ছত্রপতি শিবাজী মহারাজের মূল লড়াই ছিল অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে, কোনো ধর্মের বিরুদ্ধে নয়। স্বাধীন রাষ্ট্র এবং স্বরাজ প্রতিষ্ঠা করাই ছিল তার মূল লক্ষ্য, যেখানে প্রত্যেক ব্যক্তি নিজ নিজ অধিকার ভোগ করতে পারবে, স্বাধীনভাবে বাঁচতে পারবে। এই চিন্তা নিয়ে মারাঠা সাম্রাজ্য এগিয়ে যাচ্ছিল। কিন্তু মুঘল সম্রাট আওরঙ্গজেব বারংবার শিবাজী মহারাজের উপর আক্রমণ করার চেষ্টা করেছে, লড়াই করেছে, কিন্তু প্রতিবারই শিবাজী মহারাজের বুদ্ধিমত্তা ও কৌশলে আওরঙ্গজেবকে পরাজিত হতে হতো। আওরঙ্গজেবকে পরাজিত করার মতো কেউ থাকলে সেটা একমাত্র শিবাজী মহারাজ ছিল। এরপরই আমাদের মূল গল্প শুরু হয় ১৬৮০ সাল থেকে, যেখানে দিল্লির লালকেল্লা থেকে মুঘল সম্রাট আওরঙ্গজেব পুরো ভারতবর্ষে শাসন বিস্তার চালিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে রাজ্যসভায় সংবাদবাহক এসে খবর দেয় মারাঠা সাম্রাজ্যের ছত্রপতি শিবাজী মহারাজ হঠাৎ মারা গেছে। এই খবর শুনে রাজ্যের সবাই খুব খুশি হয়ে যায়, কিন্তু আওরঙ্গজেবের মন কিছুটা খারাপ হয়, কারণ এই জীবনে শিবাজীর মতো পরাক্রমশালী প্রতিপক্ষ সে আর কখনোই পাবে না। তার ইচ্ছে ছিল শিবাজীকে যুদ্ধে পরাজিত করে পুরো হিন্দুস্তান মারাঠা সাম্রাজ্য দখল করা, কিন্তু সেটা আর হলো কই। কিন্তু শিবাজী মারা যাওয়াতে তার অনেক লাভ হয়ে গেছে, কারণ তার বিরুদ্ধে যুদ্ধ করার মতো এখন আর কেউ নেই। অনায়াসে এখন সে যুদ্ধে জয়লাভ করবে। এরপর আমরা মধ্যপ্রদেশ বোরহানপুর রাজ্য দেখতে পাই, আর এই বোরহানপুরে মুঘল সাম্রাজ্যের অনেক সৈন্য রয়েছে। আওরঙ্গজেবের সেনাপতি খান জামান এই বোরহানপুর শাসন করত। তারা এখানে বসে চিন্তা করছে, শিবাজী মহারাজ যেহেতু মারা গেছে, তাই মারাঠা সাম্রাজ্যকে আক্রমণ করে তাদের সব ধন সম্পদ লুট করে নিয়ে আসবে। তাদের কাজই ছিল ধন সম্পদ লুট করা। কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে মারাঠা সাম্রাজ্যের সৈন্যরা বোরহানপুরে আক্রমণ করতে চলে আসে। তখন বোরহানপুরের সৈন্যরা যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যায়। এরপরই মারাঠা সাম্রাজ্যের ছত্রপতি শিবাজী মহারাজের পুত্র সাম্বাজি মহারাজ বীরের মতো তার সৈন্যবাহিনী নিয়ে বোরহানপুরকে আক্রমণ করে এবং এই লড়াইয়ে মারাঠা সৈন্যদের সাথে তারা পেরে ওঠে না। অন্যদিকে সাম্বাজি মহারাজ খান জামানের সাথে লড়াই করে তাকে হারিয়ে দেয়। খান জামানকে পুরোপুরি মেরে না ফেলে সাম্বাজি খান জামানকে পায়ের তলায় রেখে সিংহের মতো গর্জন দিয়ে বলে, তোর মালিক আওরঙ্গজেবকে জানিয়ে দিবি সিংহ হয়তো মারা গেছে, কিন্তু সিংহের চাভা এখনো বেঁচে আছে। আওরঙ্গজেব যদি মারাঠাকে আক্রমণ করার চেষ্টা করে, তাহলে সাম্বাজি এক ছাওয়ায় তাদের শিকার করে ফেলবে। শিবাজী মহারাজ মারা গেছে বলে মারাঠা দুর্বল হয়ে যায়নি, তার পুত্র এখনো বেঁচে আছে। আর সাম্বাজি বেঁচে থাকতে মারাঠাকে কখনোই হারাতে পারবে না। সাম্বাজি তাদের আক্রমণ করে তাদের শক্তিমত্তা জানিয়ে গেল, যাতে করে আওরঙ্গজেব আক্রমণ করার সাহস না দেখায়। এরপর জয়লাভ করে সাম্বাজি তার সৈন্যবাহিনী নিয়ে মারাঠায় ফিরে আসে। তখন সাম্বাজি একা দাঁড়িয়ে তার ছোটবেলার কথা ভাবছিল। ছোটবেলায় তার মা মারা যায়। তার বাবা শিবাজী বাবা মায়ের আদর স্নেহ দিয়ে তাকে বড় করেছে।
বাবা তাকে শাম্ভু বলে ডাকতো, তাই তিনি শাম্ভু নামটাই শুনতে বেশি পছন্দ করে। আর বাবা তাকে সব রকম পরিস্থিতির কৌশল কিভাবে মোকাবেলা করতে হয় এ সব কিছু শিখিয়ে গেছেন। শাম্ভু এসব কথা মনে করে ইমোশনাল হয়ে যায়। তখন শাম্ভুর মামা প্রধান সেনাপতি হাম্বির এসে তাকে সান্ত্বনা দেয়। মামা ভাগ্নের মধ্যে সম্পর্ক খুবই মজবুত। যত বিপদ আপদই আসুক না কেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও একে অপরের পাশে থাকবে। এরপর মারাঠা সাম্রাজ্যের রায়গড় কেল্লা দেখতে পাই, যেখানে রাজমাতা অর্থাৎ শিবাজীর দ্বিতীয় স্ত্রী শাম্ভুর সৎমা সে তার ছেলে রামরাজকে আদর করছিল। আর এই সভায় যারা উপস্থিত ছিল তাদের আলোচনায় বুঝতে পারি শাম্ভুকে তারা রাজা হিসেবে মন থেকে গ্রহণ করতে পারেনি। রাজমাতা তার ছেলে রামরাজকে রাজার আসনে বসাতে চায়, যদিও তার বয়স হয়নি। রাজমাতা বলে সাম্বাজি যখন ছোট ছিল তখন আওরঙ্গজেব একবার শিবাজী ও সাম্বাজিকে বন্দী করেছিল, কিন্তু কৌশলে তারা বন্দিশালা থেকে পালিয়ে যায়। এরপর আওরঙ্গজেব ঘোষণা করে দিয়েছিল, যদি কোথাও ছদ্মবেশে কোনো বাপ ছেলে জুটি একসাথে দেখতে পাও তাহলে সঙ্গে সঙ্গে বন্দী করে ফেলবে। তাই জীবন রক্ষার্থে শিবাজী ও সাম্বাজি দুজন আলাদা আলাদা পথ বেছে নিয়েছিল, কারণ বাপ ছেলে জুটি একসাথে দেখতে পেলে বন্দী করে ফেলা হবে। এরপর শিবাজী রাজ্যে ফিরে এসে সাম্বাজিকে মৃত ঘোষণা করে এবং তার অন্তিম সংস্কারও করা হয়, যাতে করে সবাই তাকে মৃত বলে জানে। শিবাজী সাম্বাজিকে বাঁচানোর জন্য এই চালাকি করেছিল। তাই রাজমাতা সাম্বাজিকে উদ্দেশ্য করে বলে, যে জীবন বাঁচানোর জন্য পালিয়ে এসেছিল, মিথ্যে নাটক করেছে, সে কিভাবে রাজা হতে পারে? সে তো ভীরু কাপুরুষ। এই রাজ্যে রাজা হবার যোগ্য দাবিদার আমার ছেলে রামরাজ। এরপরই সাম্বাজি রাজার বেশে বীরের বেশে রাজ্যে প্রবেশ করে। তখন সাম্বাজির স্ত্রী যশোবাই সাম্বাজিকে বরণ করে নেয়, সেই সাথে তার দুধমাতাও তাকে বরণ করে নেয়। সাম্বাজি ও তার স্ত্রীর ভালোবাসা ছিল খুবই শ্রুতি মধুর। দুজন দুজনের প্রতি মায়া মহব্বত ভালোবাসা অনেক গভীর ছিল। আর এদিকে আওরঙ্গজেবের রাজসভায় বার্তাবাহক এসে আওরঙ্গজেবকে জানায় মারাঠারা বোরহানপুর আক্রমণ করেছিল। বোরহানপুরের ধূলিকণা ছাড়া কোনো কিছুই তারা আস্ত রেখে যায়নি। মারাঠা থেকে নতুন এক ঝড় উঠে এসেছে, যার নাম সাম্বাজি। এই নাম শুনেই আওরঙ্গজেবের চোখ কপালে উঠে যায়। সে সাম্বাজিকে চিনতে পেরে বলে, শিবাজী মহারাজ চলে গেছে, কিন্তু তার অস্তিত্ব ঠিকই রেখে গেছে। এদিকে শিবাজীর মৃত্যুর পর সাম্বাজি পরবর্তী রাজা হলেও আনুষ্ঠানিকভাবে তার রাজ্য অভিষেক হয়নি এখনো। তাই আজকে সাম্বাজি আনুষ্ঠানিকভাবে রাজার সিংহাসনে বসবে। রাজ্যের সকলেই সাম্বাজিকে তাদের রাজা হিসেবে পাশে পাওয়ার জন্য অনেক অনেক আনন্দিত ছিল, শুধুমাত্র একজন ছাড়া, আর সে রাজমাতা এবং তার অনুসারীরাও। তারা চায় রামরাজকে রাজার সিংহাসনে বসাতে। এরপর দেখি রাতে সাম্বাজি ও রাজসভার কাছের মানুষজন নিয়ে একসাথে ভোজনের ব্যবস্থা করা হয়। তখন যশুবাইয়ের দুই ভাই গানোজি ও কানোজি সাম্বার কাছে তাদের একটা আবদারের কথা জানায়। আপনার বাবা শিবাজী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মারাঠা সাম্রাজ্যের গারগান অঞ্চলটি আমাদের হাতে হস্তান্তর করবে, তাহলে সেই অঞ্চলের দেখভাল উন্নয়ন সম্পর্কে আপনাকে চিন্তা করতে হবে না, আমরাই সেটা নিয়ে চিন্তা করব। কিন্তু ইয়াসুবাই দুই ভাইয়ের কথার প্রতিবাদ করে। শিবাজী চাইতো তার সাম্রাজ্য অবিভক্ত থাকবে, কাউকে কোনো রাজ্যের দায়িত্ব দিয়ে দিলে তাহলে সে আধিপত্য বিস্তার করবে, নিজের স্বার্থের কথা চিন্তা করবে। তখন কানোজি বলে, তাহলে আমাদের উভয়ের বাবা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, হয় আমার বাবা না হয় শিবাজী। এই কথা শুনে সাম্বাজি তাদের উপর ভীষণ রেগে যায়। নিজের বাবা সম্পর্কে এমন কথা বলায় সাম্বাজি ভীষণ রেগে গিয়েছিল। আর এদিকে রাজমাতা সাম্বাজির রাজা হওয়ার বিষয়টা কোনোভাবেই মানতে পারছে না। এজন্য রাজমাতা তার ডান হাত আন্নাজিকে নিয়ে সাম্বার বিরুদ্ধে ষড়যন্ত্র করার প্ল্যান করে। এরপর রাজমাতা বালাজিকে দিয়ে একটা চিঠি লেখায়, কিন্তু বালাজি তাকে সাবধান করে সাম্বার ব্যাপারে, তার বিরুদ্ধে যে কোনো ভুল পদক্ষেপ বিপদ বয়ে আনতে পারে। কিন্তু রাজমাতা কথা শুনে না। পরদিন সাম্বাজি রাজসভার লোকজন নিয়ে আলোচনা করছিল। তখন রাজসভায় একটা চিঠি এসেছিল, সম্রাট আওরঙ্গজেবের ছেলে আকবরের চিঠি। আকবর সাম্বাজির সাথে দেখা করতে চায়। এই কথা শুনে সভাগণেরা বলে, দেখা করার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো ষড়যন্ত্র আছে।
কারণ সে আওরঙ্গজেবের রক্ত। সে নিজের বাবাকেই ধোঁকা দিয়েছে, নিজের বাবাকে মেরে রাজ সিংহাসনে বসতে চায়। আর সাম্বাজিকে ধোঁকা দিতে তার সময়ই লাগবে না। কিন্তু রাজকবি শান্তাজি বলে, যদি দেখা না করা হয় তাহলে তার আসল উদ্দেশ্যই বা আমরা জানবো কিভাবে? আলোচনা করতে করতেই সাম্বাজির এক বার্তাবাহক এসে খবর দেয়, সম্রাট আওরঙ্গজেব ৮০,০০০ সৈন্যবাহিনী, ৫০,০০০ ঘোড়া, ৩০,০০০ হাতি নিয়ে আপনাকে খুঁজতে বেরিয়ে পড়েছে। ইতিহাসে এটাই প্রথমবার এমন শক্তিশালী বাহিনী পাঠানো হয়েছে কাউকে খোঁজার জন্য। সাম্বাজি তাকে বলে, ছায়ার মতো নজর দাও, সে যদি ভুল ক্রমে পথ ভুল করে তুমি তাকে সঠিক পথ দেখিয়ে দেবে। কিন্তু তার আগে আমি আকবরের সাথে দেখা করব, তাও আবার একা নিরস্ত্র হয়ে। তাই সবাই একটু চিন্তিত ছিল। কিন্তু তার স্ত্রী ইয়াসুবাইয়ের মধ্যে কোনো চিন্তার ছাপ ছিল না, কারণ সে খুব ভালোভাবেই জানে এই পরিবারের প্রত্যেক পুরুষ ঝড়ের মতো, তাদের ক্রোধ দমানোর মতো সাহস কারোর নেই, বরঞ্চ তার চিন্তা হচ্ছে ওই আকবরের জন্য। এখানে ইয়াসুবাই এটাও জানায় তাদের ঘরে নতুন কেউ আসতে যাচ্ছে, তারা আবার বাবা মা হতে যাচ্ছে। এটা শুনে সাম্বাজি খুশি হয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে। এরপর দেখতে পাই সাম্বাজি আকবরের তাঁবুতে গিয়ে তার সাথে দেখা করে তার উদ্দেশ্য জানার জন্য। আকবর তখন বলে, উত্তরপ্রদেশে ছড়িয়ে পড়েছে মারাঠা সৈন্যরা কাউকে ভয় পায় না, তাই সে সাম্বাজির সাহায্য নিতে তার কাছে যাত্রা করেছে। কিন্তু সাম্বা জানিয়ে দেয় তারা স্বরাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করে, কোনো মোগলদের জন্য নয়। আর তুমি তো আমার সাহায্য চাচ্ছ তোমার বাবা আওরঙ্গজেবকে হত্যার জন্য। কিন্তু মারাঠারা এরকম নয়, তোমার আমার মধ্যে পার্থক্য এখানেই। তখন আকবর বলে, বিদ্রোহ কি শুধু আমার পরিবারেই চলে? এটা তো আপনার পরিবারের মধ্যেও চলছে। এই কথা শুনে সাম্বা আকবরের উপর রেগে যায়। তখন আকবর একটা পত্র বের করে দেখায়, যেই পত্রটা রাজমাতা আকবরকে পাঠিয়েছিল, যেখানে রাজমাতা বলেছে, তোমার শত্রু হচ্ছে আওরঙ্গজেব আর আমার শত্রু হচ্ছে সাম্বাজি। তুমি যদি আমার শত্রু সাম্বাকে মেরে ফেলতে পারো তাহলে আমি তোমাকে আওরঙ্গজেবকে মারতে সব ধরনের সাহায্য সহযোগিতা করব। রাজমাতা অর্থাৎ সাম্বার সৎমা তার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করতে পারে, এটা জানতে পেরে সাম্বা ভীষণ শকড হয়ে যায়। এরপর সে আকবরকে বলে, তোমার সাথে হাত মিলিয়ে তোমার বাবাকে মারার জন্য সাহায্য করতে পারবো না, তবে তুমি যতদিন এই মারাঠার মাটিতে আছো ততদিন তোমার সব রকম নিরাপত্তা আমি নিশ্চিত করব। এই বলে চলে যায়। রাজমাতার এমন ষড়যন্ত্রের কথা ইয়াসুবাই জানতে পেরে সরাসরি বালাজিকে গিয়ে ধরে। বালাজি তখন বলে, এসব চিন্তা ভাবনা আমার ছিল না, রাজমাতা আমাকে যা লিখতে বলেছে আমি শুধু তাই লিখেছি, প্লিজ আমাকে ক্ষমা করুন। কিন্তু তারা যেই অপরাধ করেছে মহারাজ সাম্বার বিরুদ্ধে, এই অপরাধের কোনো ক্ষমা নেই। তাই এই ষড়যন্ত্রের সাথে যারা যারা জড়িত ছিল তাদের প্রত্যেককেই সাম্বা হাতির পায়ের নিচে ফেলে পিষে মেরে ফেলে। পরের দৃশ্যে দেখি অনেকদিন পর আওরঙ্গজেব বিধ্বস্ত বোরহানপুর দেখার জন্য আসে। সাম্বা বোরহানপুরের সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল। খান জামান সাম্বার কাছে পরাজিত হওয়ার জন্য আওরঙ্গজেব খান জামানকে মেরে ফেলে। তখন খবর আসে যে তার ছেলে আকবরকে মারাঠারা আশ্রয় দিয়েছে। এটা শুনে আওরঙ্গজেব আরো রেগে যায় এবং সে নিজের মাথা থেকে রাজ মুকুট খুলে বলে, আমি আমার পরিবারের লাশের উপর দাঁড়িয়ে যেই মুকুট পরেছিলাম সেই মুকুট আমি সাম্বাজিকে না মারা পর্যন্ত মাথায় তুলব না। আর সবাইকে বলে দেয়, পুরো মারাঠা সাম্রাজ্যে রক্তের বন্যা বইয়ে দাও, জ্বালিয়ে পুড়িয়ে দাও। এরপর মুঘল সৈন্যরা মারাঠা সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে অঞ্চলে ঢুকে মানুষদের নির্মমভাবে হত্যা করে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেয়। এই খবর যখন সাম্বাজি জানতে পারে তখন সে ক্রোধের আগুনে জ্বলতে থাকে। এরপর সাম্বাজি তার রাজসভার বিশিষ্ট লোকজন নিয়ে যুদ্ধের পরিকল্পনা করে। তাদের মাত্র 25,000 সৈন্য রয়েছে, তাই শুধুমাত্র শক্তি দিয়ে তাদের সাথে পেরে ওঠা যাবে না, বুদ্ধি ও কৌশল দিয়ে লড়াই করতে হবে। আর এক্ষেত্রে প্রকৃতি তাদের সাহায্য করবে, কারণ মারাঠা সাম্রাজ্যের পথ প্রকৃতি সম্পর্কে তারা যেভাবে চিনে মুঘলরা সেভাবে চেনা না জানে না। এরপর যুদ্ধে যাওয়ার আগে সাম্বাজি রাজমাতা অর্থাৎ তার সৎ মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নেয়। সেই মুহূর্তে রাজমাতা ঘুমন্ত অবস্থায় ছিল। রাজমাতা তাকে সন্তান হিসেবে মেনে নিতে না পারলেও সাম্বাজি তাকে মায়ের চোখেই দেখত। যাই হোক, এরপর প্ল্যান মোতাবেক বন জঙ্গল ক্ষেত খামার হয়ে লুকিয়ে লুকিয়ে সাম্বাজি তার যোদ্ধাদের নিয়ে
বুদ্ধিমত্তা ও কৌশলের মাধ্যমে বন জঙ্গল জলাভূমি হয়ে মুঘল সেনাদের আক্রমণ করে প্রায় অর্ধেক মুঘল সেনা তারা মেরে ফেলে, যার জন্য আওরঙ্গজেবও দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। সেদিন রাতেই আবার তার ছেলে মির্জা আকবরের সন্ধান খুঁজে পাওয়ার পর আওরঙ্গজেবের সৈন্যরা আকবরের তাঁবুতে গিয়ে আকবরকে হামলা করে। তখন মারাঠা সৈন্যরা আকবরকে মৃত্যুর হাত থেকে কোনো মতে বাঁচিয়ে নেয়। এই ঘটনায় আকবর অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। তাই পরের দিন সে সাম্বাজির রাজদরবারে এসে সাম্বাজিকে জানায় সে মারাঠা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ এই মুহূর্তে এখানে তার জীবন নিরাপদ নয়। সাম্বাজিও তাকে আর আটকায় না। ঠিক সেই মুহূর্তে একজন লোক দৌড়ে এসে সাম্বাজিকে দুঃসংবাদ দেয়, সর্বনাশ হয়ে গেছে। আমাদের সেনাপ্রধান হাম্বির ওয়াই যুদ্ধে মুঘলদের সাথে লড়তে লড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই কথা শোনার পর ওখানে থাকা সবাই খুব হতবাক হয়ে যায়। আর সাম্বা তো নিজের ইমোশন ধরেই রাখতে পারে না, কারণ হাম্বির মামা তার খুব কাছের প্রিয় একজন মানুষ ছিল। সাম্বা অনেক বেশি ভেঙে পড়ে, কারণ মামার কাছে ছোটবেলায় সে তলোয়ার শিক্ষা গ্রহণ করেছে, আরো কত শত স্মৃতি জড়িয়ে আছে। এরই মধ্যে সাম্বার কাছে আরো খবর আসে ইতিমধ্যে মারাঠার অনেকেই জীবনের ভয়ে মুঘলদের সাথে হাত মিলাচ্ছে, মানে বিশ্বাসঘাতকতা করতে শুরু করেছে। সাম্বা তখন বলে, মারাঠার প্রতিটা আঞ্চলিক প্রধানের কাছে খবর পৌঁছে দাও, আমি তাদের সাথে জরুরি ভিত্তিতে মিটিং করব সাঙ্গামেশ্বরে। এরপর সাম্বার মেয়ে তার মাকে জিজ্ঞাসা করে, সাঙ্গামেশ্বর কি? তখন ইয়াসুবাই জানায়, সকল মারাঠাকে একত্রিত করার জন্য মহারাজ সাঙ্গামেশ্বর বেছে নেন এবং সেখান থেকে চুপচাপ ঘন জঙ্গল হয়ে যুদ্ধের যাত্রা শুরু করবে। তখন রামরাজ এসে সাম্বাকে বলে, আমিও এই যুদ্ধে যোগ দিতে চাই। রামরাজ অনেক ভালো, তার মা মানে রাজমাতার মতো স্বার্থপর মন মানসিকতা তার মধ্যে নেই। সাম্বা তাকে বলে, যুদ্ধে যাওয়ার চেয়ে তোমার এই জায়গায় উপস্থিত থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর যুদ্ধে যাওয়ার আগে সাম্বা তার স্ত্রীর সাথে আলাদা কথা বলে, আমি আওরঙ্গজেবের মুখোমুখি হতে যাচ্ছি, তোমার চিন্তা হচ্ছে না? সে বলে, চিন্তা হচ্ছে, তবে তোমার জন্য নয়, আওরঙ্গজেবের জন্য। ইয়াসুবাই সাম্বার আত্মবিশ্বাস আরো বহু গুণে বাড়িয়ে দেয়। এরপর সাম্বা মারাঠা সাম্রাজ্যের সকলকে নিয়ে সাঙ্গামেশ্বরে রক্ত গরম করা জ্বালাময়ী কিছু ভাষণ দেয়। সময় এসে গেছে মুঘলদের বিরুদ্ধে লড়াইয়ের, মুঘলদের পরাজিত করে স্বরাজ প্রতিষ্ঠা করার। তার কথা শুনে সকলের রক্ত গরম হয়ে যায়। এরপর গভীর রাতে হঠাৎ মারাঠা সেনারা দেখতে পায় ঘন জঙ্গল হয়ে মুঘল সৈন্যরা তাদের দিকে এগিয়ে আসছে। মুঘল সৈন্যদের দেখে তারা ভীষণ অবাক হয়ে যায়। এটা ভেবে সাঙ্গামেশ্বরে আসার রাস্তা তারা তো কেউ জানে না, সাম্বাজি এখানে আছে এটা তো মুঘলরা জানে না। তখন তাদের একটুও বুঝতে বাকি থাকে না, তাদের সাথে নিজেদের লোকেরাই বিশ্বাসঘাতকতা করেছে। আর তারা হচ্ছে গানোজি এবং কানহোজি। সকল মারাঠা সৈন্যকে দ্রুত লড়াই করার জন্য সতর্ক করে দেওয়া হয়, মোগলরা আক্রমণ করতে আসছে। এবং সাম্বাকে জানানো হয় তারই দুই শ্যালক গানোজি এবং কানহোজি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সাম্বার মাথা তখন অনেক বেশি গরম হয়ে যায়। মুঘল সৈন্যরা কাছে চলে এসেছে, এই মুহূর্তে লড়াই ছাড়া কোনো উপায় নেই। সাম্বা সিংহের মতো গর্জন দিতে থাকে। মুঘল সৈন্যরা তাদের মহলে আক্রমণ করে বসে। তখন রাজা সাম্বা ও তার কতিপয় সৈন্যরা হাজার হাজার মুঘল সৈন্যদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে থাকে। সাম্বা বীরের মতো একে একে মুঘল সৈন্যদের মারতে থাকে। এক সাম্বা যেন হাজার মুঘল সৈন্যদের থেকে অনেক বেশি ভয়ঙ্কর ছিল। এই লড়াইয়ে সাম্বার অনেক কাছের মানুষজন মারা যায়। সাম্বা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, সিংহের মতো গর্জন দিতে থাকে আর তাদের মারতে থাকে। এক পর্যায়ে শান্তাজি লড়তে লড়তে ক্ষতবিক্ষত হয়ে তীর খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে, আর সাম্বাকে যেন কোনোভাবেই থামানো যাচ্ছিল না। তখন গানোজি এবং কানোজি বলে, যতক্ষণ পর্যন্ত তার দুই হাত খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো বাধাই তার কাছে কিছুই না। তখন দূর থেকে শিকল ঢিল মেরে তার হাত পা পেঁচিয়ে ফেলা হয়, তবুও তাকে থামানো যাচ্ছিল না। সাম্বা জোরে জোরে গর্জন দিতে থাকে। তখন তার চিৎকার শুনে শান্তাজি হঠাৎ জ্ঞান ফিরে পায়। সে উঠেই আবার লড়াই চালিয়ে যাচ্ছিল। তখন সৈন্যরা তাকেও আটকিয়ে ফেলে, আর সাম্বাকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না।
তখন তরোয়ার দিয়ে তার শরীর ক্ষত বিক্ষত করা হয়, তার বুক চিরে ফেলা হয়, তাকে তীর মারা হয়। সব মুঘল সৈন্যরা মিলে সাম্বাকে ধরে রাখে। তখন সাম্বা দুই বিশ্বাসঘাতকের দিকে রাগান্বিত চেহারায় তাকিয়ে দেখে, যেন তার দুই হাত খোলা থাকলে তাদের মেরেই ফেলবে। এরপর সাম্বাকে শিকল বন্দি করে সম্রাট আওরঙ্গজেবের নিকট নিয়ে যাওয়া হয়। সাম্বার এই বিপদের কথা তার স্ত্রী ইয়াসুবাই জানতে পেরে অনেক কষ্ট পায়, কিন্তু তবুও সে নিজের মনকে শক্ত করে ধরে রাখে। তখন সাম্বার সৎ ভাই রামরাজ, সাম্বার এই বিপদে সে আর ঘরে বসে থাকতে চায় না। সেও যুদ্ধে যাওয়ার জন্য চাচ্ছিল, কিন্তু যুদ্ধে যাওয়ার মতো অবস্থা নেই। এখান থেকে সৈন্যরা যে যাবে সেই অবস্থাও নেই, কারণ পুরো রায়ঘাট মুঘল সৈন্যরা ঘিরে রেখেছে। তারা যে দিক দিয়েই যাক না কেন শত্রুরা তাদের মেরে ফেলবে। এরপর দেখতে পাই সাম্বাজিকে আওরঙ্গজেবের সামনে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আওরঙ্গজেব তাকে জিজ্ঞাসা করে, তোমার স্বরাজ আজ কোথায়? এই স্বরাজে এমন কি আছে যার জন্য তুমি জীবন দিতেও প্রস্তুত? সাম্বা বলে, মারাঠার প্রতিটা অঞ্চলে প্রত্যেকের মধ্যেই স্বরাজ ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা নিজেদের শাসনে চলতে চায়, তাদের প্রত্যেকের মধ্যে প্রতিবাদ করার সাহস রয়েছে। তুমি যেই স্বরাজকে ধ্বংস করতে চাও সেটা শুধু একটা রাজ্যই নয়, সেটা শিবাজী মহারাজের স্বপ্ন। আওরঙ্গজেবের সামনে সাম্বাজি চোখ রাঙিয়ে কথা বলছে, তার মধ্যে কোনো ভয় নেই, এটা সে মেনে নিতে পারে না। তাই আওরঙ্গজেব আদেশ করে, সাম্বাজিকে এমন অসহনীয় যন্ত্রণা দিয়ে মারতে থাকো যেন সে নিজেই নিজের মৃত্যুর জন্য অনুরোধ করে। কিন্তু সাম্বা গর্জন দিয়ে বলে, আমাকে কখনোই মৃত্যুর ভয় দেখাতে পারবি না। আমি মারা গেলে আরেকটা শিবা, আরেকটা সাম্বার জন্ম হবে, কিন্তু তুই মারা গেলে তোর মুঘল সাম্রাজ্য শেষ হয়ে যাবে। আর সেদিন রাতেই শান্তাজিকে নিয়ে গিয়ে মেরে ফেলা হয়। আর পরের দিন সাম্বার প্রতিটা নখ উপড়ে ফেলা হয়। তবুও সাম্বা একটি বারের জন্য চিৎকার করে না, সে মৃত্যুকে উৎসবের মতো আলিঙ্গন করেছে। এরপরে সাম্বার শরীরের ক্ষত বিক্ষত জায়গায় লবণ দেওয়া হয়, কিন্তু তবুও তার মধ্যে ব্যথার কোনো অনুভূতি নেই, ভয় নেই। এটা দেখে মুঘলরা তো পুরাই অবাক, আর আওরঙ্গজেব তো মেনেই নিতে পারছিল না। সে চাইছিল অসহনীয় যন্ত্রণায় যেন সাম্বাজি তার কাছে মাথা নত করে, আর সেটাই হবে আওরঙ্গজেবের বিজয়। কিন্তু সাম্বার চোখে ভয়ের কোনো ছাপ নেই, তাই তার দুই চোখ কানা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর আগুনে উত্তপ্ত গরম শিক দিয়ে তার দুই চোখ কানা করে দেওয়া হয়। তবুও সাম্বা চিৎকার করে না, মাথা নত করে না। আর যতবারই সাম্বাকে কষ্ট দেওয়া হতো, যন্ত্রণা দেওয়া হতো, ততবারই তার স্ত্রী ইয়াসুবাই সেই ব্যথা অনুভব করতে পারত। সে বুঝতো তার প্রাণের স্বামীকে নিষ্ঠুরভাবে কষ্ট দেওয়া হচ্ছে। তাদের ভালোবাসা তাহলে কতটা গভীর ছিল। সাম্বাকে এতটা অসহনীয় যন্ত্রণা দেওয়ার পরও সে আওরঙ্গজেবের কাছে মাথা নত করে না। তখন আওরঙ্গজেবের সেবক সাম্বার উপর মুগ্ধ হয়ে বলেই ফেলে, তার মতো একজন কেন আমাদের মুঘল মাটিতে জন্ম হয় না। আওরঙ্গজেব হতাশ, তাকে কোনোভাবেই নতজানু করা যাচ্ছে না। এরপর সে সাম্বার কাছে আসে এবং তাকে অফার করে, তুমি আমার সাথে হাত মিলাও, তোমার জীবন বদলে যাবে, কোনো কিছুর অভাব হবে না, শুধুমাত্র তোমাকে তোমার ধর্ম পরিবর্তন করে মুসলিম হতে হবে। এর উত্তরে সাম্বাজি বলে, তুমি মারাঠার সাথে হাত মিলাও, তোমার জীবন বদলে যাবে, কিন্তু তোমাকে তোমার ধর্ম পরিবর্তন করতে হবে না। আর সিংহের মতো গর্জন দিয়ে বলতে থাকে, শিবাজী মহারাজ হচ্ছে সিংহের মতো, আর সেই সিংহের বাচ্চা হচ্ছে চাভা। এই বলে গর্জন দিতে থাকে। তখন তার গর্জন থামানোর জন্য সাম্বার জিহ্বা কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়। তখন সাম্বা নিজে থেকেই তার জিহ্বা বের করে দেয়। তাকে মৃত্যুর জন্য যত রকম কষ্টই দেওয়া হোক না কেন, সেই মৃত্যু কষ্টকে সে উৎসব হিসেবে বরণ করে নেবে। এরপর সাম্বার জিহ্বা কেটে ফেলা হয়। তার এসব কষ্ট ইয়াসুবাই দূর থেকে অনুভব করতে পারে এবং সে নিজেও খুব কষ্ট পাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে প্রার্থনা করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। এরপর দেখি ইয়াসুবাইয়ের সম্মতিতে সাম্বাজির সৎ ভাই রামরাজকে মারাঠার রাজা বলে ঘোষণা করা হয়। তাকে রাজার সিংহাসনে বসানো হয়, কারণ সাম্বাজির পরে রাজা হওয়ার যোগ্যতা রামরাজেরই ছিল। এরপর আওরঙ্গজেবের কাছে বার্তা আসে,
মারাঠার ছত্রপতি মহারাজ এখনো বেঁচে আছে। এক সাম্বা চলে গেছে তো কি হয়েছে, আরেক সাম্বা জেগে উঠেছে। এমন সংবাদ শুনে আওরঙ্গজেব সহ্য করতে না পেরে বার্তাবাহককে কাছে টেনে তাকে নিষ্ঠুরভাবে হত্যা করে, সমস্ত রাগ ক্ষোভ তার উপর মেটায়। ওই সময় আওরঙ্গজেব একটা ঐতিহাসিক লাইন বলে। সে আফসোস করে বলে, সাম্বার মতো যদি আমার একটা সন্তান থাকতো তাহলে শুধু হিন্দুস্তান কেন, পুরো বিশ্ব জয় করতে পারতাম। রাজা শিবাজীর প্রতি আমার হিংসা হয়। সে চাভার মতো সন্তান জন্ম দিয়েছিল, মানে সাম্বাকে। এসব বলে হতাশ হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। আওরঙ্গজেব যেন জয়ী হয়েও শুধুমাত্র সাম্বাজির কাছে হেরে গেল, তাই তার মনে কোনো শান্তি নাই। এটা তার জন্য হারই ছিল। আর সাম্বা বীরের মতো সমস্ত কষ্ট সহ্য করে আস্তে আস্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রাজা হলে তো এমন রাজাই হতে হবে, যত বড় ধরনের বিপদ আপদ কষ্টই আসুক না কেন কখনো মাথা নত করা যাবে না, কারণ আমি রাজা। আর গল্পটা এভাবেই শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।